জনগণ সঙ্গে থাকলে দেশ এগিয়ে নিতে বিএনপিকে কেউ আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার বরিশাল সফরে এসে তিনি বলেন, সবাই মিলে ভালো থাকাই বর্তমান সরকারের লক্ষ্য। ধৈর্য নিয়ে এগোলে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিফাত আহমেদের ক্যামেরায় বরিশাল থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। একটি চারাগাছ, কখনো তা হয়ে ওঠে ভবিষ্যতের ছায়া, কখনো নতুন সময়ের প্রতীক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণকেও সমান গুরুত্ব দেয় বর্তমান সরকার। তাই তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে নতুন প্রজন্মের জন্য সবুজ এক বাংলাদেশের স্বপ্নের বীজ বুনলেন তারেক রহমান। সফরের শুরুতেই গরু নদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণের এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। একই সফরে অসচ্ছল পরিবারের হাতে তুলে দেয়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। 4 কোটি পরিবার আছে, আমরা এই পরিবারের যে নারী প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ধারাবাহিকতায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, জনগণই সব ক্ষমতার উৎস, সবাইকে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার। প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নদী, খাল আর সবুজে ঘেরা বরিশাল, প্রকৃতির আশীর্বাদ সমৃদ্ধ এই জনপদ বহুদিন ধরেই অপেক্ষা করে আছে আরও সহজ যোগাযোগ, কর্মসংস্থান আর টেকসই উন্নয়নের। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথমবারের মতো বরিশাল সফরে সেই প্রত্যাশার পালকে যুক্ত হয়েছে আরও নতুন কিছু প্রতিশ্রুতি। এখন দক্ষিণের মানুষের চোখ থাকবে যে আশ্বাস তারা পেয়েছে সেটি কতটা বদলে দেবে নদীবেষ্টিত এই জনপদের আগামী দিনের গল্প। শফিকুল হক, 71, বরিশাল। যেমনটি রিপোর্টে দেখছিলেন, বরিশালে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে আর সেখানকার খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল হক। যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল, বরিশালে প্রধানমন্ত্রীর আজকের সব কর্মসূচি কি এরই মধ্যে শেষ হয়েছে কিনা, নাকি আরো কোনো কর্মসূচি বাকি রয়েছে? একটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। পাশাপাশি সরকার গঠনের পর প্রথম প্রধানমন্ত্রীর এই বরিশাল সফরের বিষয়ে বরিশালবাসী কি বলছে? বরিশালবাসীর প্রত্যাশা কিন্তু আসলে অনেক, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে তিনি বরিশাল সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম সফর তারেক রহমানের বরিশালে। এবং বরিশালবাসী এর আগের খবরগুলোতেও জানাচ্ছিলাম মেহজাবিন, যে ঢাকা বরিশালের যেই দুঃখিত ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত যে 6 লেনের যেই সড়ক, সেটি কিন্তু তাদের বরিশালবাসীর একটি মূল দাবি। পাশাপাশি ভোলা বরিশাল সেতু, একই সাথে এই বরিশালের সঙ্গে ঢাকার রেল সংযোগ, গ্যাস সংযোগ, এইসব দাবি মূলত বরিশালবাসীর তারা দীর্ঘদিন থেকে করে আসছে এবং তারা প্রত্যাশা করছে নতুন যে সরকার, বিএনপির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার তাদের সেই আশা কিছুটা হলেও পূরণ করবে। এটি গেল বরিশালের আশা। তবে এর আগে যে প্রশ্নটি করলেন যে প্রধানমন্ত্রী যে কর্মসূচি সেটি শেষ হয়েছে কিনা, না, সেটি এখনো শেষ হয়নি। আপনাকে জানিয়ে রাখি, তিনি সেই গৌরনদী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন আরও অনেকক্ষণ আগে। তবে আমরা এর আগের তার যে সফরগুলো
সেই সফরগুলোর কথা যদি প্রসঙ্গ টানি, যে সে যখন কোথাও যায় সড়কের দুধারে কিন্তু প্রচুর মানুষ তাকে স্বাগত জানায় এবং সেই ভিড় ঠেলে তার নির্ধারিত যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা অনেকক্ষণ আগেই খবর পেয়েছি তিনি বরিশাল নগরীতে প্রবেশ করেছেন, তবে এই সাগরদীর যে 30 গ্রাউন্ড যে এলাকায় তার আজকের বৃক্ষরোপণের যে শেষ কর্মসূচিটি সেটি নির্ধারণ করা, এখানে তিনি এখনো এসে পৌঁছতে পারেননি। তবে যেটি খবর পেয়েছি হয়তো খুব কাছাকাছি চলে এসেছেন। নেতাকর্মীদের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ধীরে ধীরে তার যেই লাল বাসে করে তিনি আসছেন সেটি ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে এবং এখানে বিএনপির যেই মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য সহ মহানগরের নেতৃবৃন্দ, তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে এখানে নিয়ে রেখেছেন তার বৃক্ষরোপণের যে আজকে নির্ধারিত শেষ কর্মসূচিটি সেটি। এবং এইখানে তিনি বৃক্ষরোপণ শেষ করে বিএনপির যে সাংগঠনিক যে সভাটি সেটি শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বরিশালে, সেই সভায় অংশগ্রহণ করবেন এবং এর মধ্য দিয়ে আজকের তার যে বরিশালের যেই সফরসূচি সেটি শেষ হতে যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে বরিশালবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় আসলে কতটুকু সেই সুবাতাস বইবে সেটি হয়তো সেই সাংগঠনিক সভায় তার যে বক্তব্য তিনি রাখবেন প্রধানমন্ত্রী, সেখানে হয়তো কিছুটা স্পষ্ট হবে। তবে এর আগে পরিবেশ নিয়ে তার যে বার্তা সেটি স্পষ্ট। একই সাথে সরকার যে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে সে নিয়েও তার চলতি অর্থ বছরের যেই ফ্যামিলি কার্ডের 41 লাখ নারীর কাছে ফ্যামিলি কার্ড। শফিকুল, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব এবং বরিশালে প্রধানমন্ত্রীর সফরের আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল হক বরিশাল থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা সহ 6 বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রাজধানীতে 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মৌসুমে সর্বোচ্চ গত 27 ঘন্টায় রাজধানীতে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায় 174 মিলিমিটার। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বর্ষণের প্রবণতা বাড়তে পারে জানিয়েছে সংস্থাটি। আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তীব্রতা কমে যাওয়া মানে এই নয় যে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। ডেলি 1 পশলা, 2 পশলা, 3 পশলা বৃষ্টিপাত হয় বর্ষাকালে, তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের যে তীব্রতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা অনেকটা অর্ধেকে নেমে এসেছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে নদ নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে। এছাড়া তিস্তার পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামেও স্বল্প মেয়াদী বন্যা হতে পারে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে। বর্তমানে দেশের 4টি পয়েন্টে 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা নদী এবং নেত্রকোনা জেলায় সোমেশ্বরী নদী বিপদসীমার উপরে রয়েছে। তবে বিগত 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। টানা বৃষ্টিতে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে নদ নদীর পানি দ্রুত বাড়ছে, যদিও অধিকাংশ নদীর পানি এখনও রয়েছে বিপদসীমার নিচে। এছাড়া বৃষ্টির কারণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকিও রয়েছে এই 2 অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার সবকটি প্রধান নদ নদীর পানি বাড়ছে, তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা প্রশাসন 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। পাশাপাশি জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সেসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 3 থেকে 4 দিন ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে ফের তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী 48 ঘন্টা উজানে অতি ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আল ইমরান, 71। এদিকে বৃষ্টি কমায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সতর্কতার সংকেত তুলে নেয় কক্সবাজারে স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। তবে অনেকের ঘরবাড়ি নষ্ট হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনের। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির নিচু এলাকা এখনও বন্যা কবলিত। ঘরবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াজুড়ি উপজেলার মানুষ। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। কিন্তু পানির স্রোতের কারণে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। জেলার 50টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 3637 জন মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যার পানি কমলেও বান্দরবানে এখনও জলমগ্ন প্রায় 8500 পরিবার। গেল প্রায় 1 সপ্তাহ ধরে পানিতে আটকে থাকায় খাবার আর বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বেশিরভাগ মানুষ। পানির জন্য এতদিন নিতে পারতেছি না, আজকে একটু কমছে, তারপরে নিয়ে গেছি আমি। কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাদের সাহায্য করতে পারছে না। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে, মালামাল দোকানে ছিল যা। এখনো পানি কমে নাই, আস্তে ধীরে কমতেছে, দেখি আল্লাহ ভরসা আল্লাহ যা করে। এদিকে পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখনছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, এবারের দুর্যোগে 26টি স্থানে পাহাড় ধস হয়েছে। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 6250 জন। আমরা এটা মোটামুটি প্রস্তুত ছিলাম যে এই জায়গাগুলি দুর্যোগপূর্ণ হয়ে যাচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, সেখানে আমরা সরিয়ে নিই। তারপরেও যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি। খাগড়াছড়িতেও পানি কমলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। বৃষ্টি কমায় কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। সতর্কতা সংকেত তুলে নেয় নৌপথে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক হয়েছে। বনশ্রী হালদার, 71। বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢল ও ভূমি ধসে এখনও বিপর্যস্ত পার্বত্য অঞ্চলের জনজীবন। রাঙামাটির বাঘাইছড়িতে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ অবস্থা জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, আজ কি অবস্থা দেখছেন বাঘাইছড়িতে? সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং দুর্গত এলাকার সবাই ত্রাণ সহায়তা পেয়েছে কিনা সেটিও একটু জানাবেন। মেহজাবিন, আমি এখন আছি
বাঘাইছড়ি থেকে দীঘিনালার যে সড়কটা, সেই সড়কটাতে টানা 7 দিনের যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু এখানের যে 3 মাইল নামক যে জায়গাটি আছে, সেই জায়গাটির এই অবস্থা। এখন এখানে মানুষজন চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ এখানে যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ি রেখে এই বাকি পথটা হেঁটে যাচ্ছে। তো দুর্যোগ বা বন্যার পরের যে অবস্থাটা, সেটা এখন তাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই বন্যার যে ক্ষতি হলো সেই ক্ষতিগুলো এখন কাটিয়ে ওঠা বা রাস্তাঘাটগুলো ঠিকমতো যাওয়া, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলোতে এখনো মানুষজন উঠতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাঙা রাস্তাটি পরিদর্শনে এসেছেন মারিশা জোনের জোন কমান্ডার। আমরা একটু জানতে চাইবো তাদের কাছে যে তারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, প্রত্যেকটি গাড়ি এখানে উঠতে গেলে অনেক অবস্ট্যাকেলের শিকার হচ্ছে। আপনারা মারিশা জোনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আপনারা জানেন যে গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে টানা ভারী বর্ষণের কারণে বাঘাইছড়ি উপজেলার এই মারিশা এরিয়াটি পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং এইটা হচ্ছে 3 কিলোমিটার নামক একটি জায়গা আমাদের মারিশা জোন সংলগ্ন। তো এখানে একটা মেজর ড্যামেজ হয়েছে, আপনারা দেখেছেন। তো এই ড্যামেজ হওয়ার পর থেকেই এটা বেসিক্যালি সড়ক ও জনপদের আন্ডারে রয়েছে। আমি আমাদের যে বাঘাইছড়ি জেলা প্রধান এক্সিকিউটিভ যে ইঞ্জিনিয়ার রয়েছেন ওনার সাথে কথা বলেছি, আজকে সকালেও ওনার সাথে আমার কথা হয়েছে। তো অলরেডি এখানে কাজ চলছে। তো আমরা আশা করি আগামীকাল বা পরশুর মধ্যে এখানে ইটের সোলিং করে টেম্পোরারি মুভমেন্টটা কন্টিনিউ করা যাবে। কারণ কিন্তু সাধারণ মানুষ তো অভিযোগ করছে যে এতদিন কেন এটা করা হচ্ছে না, তাদের চলাফেরা তো সমস্যা হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। জি, এটা হচ্ছিল। তো আমি ওনাদের সাথে কথা বলে কাজটাকে আরো ত্বরান্বিত করেছি। তো আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা আবার স্বাভাবিক জীবনযাপন ফেরত দিতে পারবো। আপনারা জানেন যে এটা একমাত্র রাস্তা যেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে এই মারিশা বা বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে এসছে। সো এখানে মেজবান, আপনি যেমনটা শুনছি না যে এখানে মারিশা জোনের যিনি জোন কমান্ডার, তারা এই বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার হয় তার উদ্যোগ নিচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু বন্যা পরবর্তী যত ধরনের সমস্যা আছে সেগুলো ফেস করছে। রাস্তাঘাট ভাঙা, তাদের বাড়িঘরগুলো ভেঙে পড়ে গেছে। এখানে আমরা দেখেছি যে যারা ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন থেকে এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, তারা কিন্তু ত্রাণের পাশাপাশি পুনর্বাসন করার জন্য টিন এবং অন্যান্য সামগ্রী তারা কিন্তু দিচ্ছে। তো এই হচ্ছে বাঘাইছড়ি এবং রাঙামাটির যে বন্যা পরবর্তী অবস্থা। এখন কিন্তু রোদ উঠেছে, আশা করা যায় যে অবস্থা আরো উন্নত হবে। জি সবুজ, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবে এবং রাঙামাটির বাঘাইছড়ি বন্যা পরিস্থিতির আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এবার বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। বান্দরবানে এখনো হাজারো পরিবার পানিবন্দী রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, আজ কেমন দেখছেন বান্দরবানের অবস্থা? সেখানে আজও বৃষ্টি হচ্ছে কিনা এবং অনেক দুর্গত এলাকায় তো ত্রাণ কার্যক্রমে একটা সমন্বয়হীনতার অভিযোগ আমরা দেখেছি। বান্দরবানের চিত্রটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। সেখানকার পানিবন্দী মানুষ কেমন আছেন জানাবেন। সকাল থেকে আমরা দেখছি আকাশ মেঘমুক্ত এবং আমরা খবর নিয়েছি যে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি থেমেছে, ফলে বান্দরবানের অনেক জায়গা থেকে আসলে পানি নেমে গিয়েছে। এখানে যারা পানিবন্দী মানুষ ছিল তারা ধীরে ধীরে পানির জটলা থেকে বেরিয়ে আসছেন, অর্থাৎ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে তারা যে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তাদের যে আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা থেকে তারা নিজেদের বাড়িতে ফিরছেন। আমি যে জায়গাতে আছি এটা মূলত পাহাড়ের একটি দুর্গম এলাকা। এই এলাকাটি হচ্ছে আলীকদম থেকে থানচি যাওয়ার পথে এবং থানচিতে আপনি জানেন যে আমরা জেনেছি সেখানে রাস্তা ভেঙে গেছে। আমরা সেখানে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো এবং এখানে যারা ক্ষুদ্র উপজাতি রয়েছে বা আদিবাসীর যারা। মোহন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম। বান্দরবানের বন্যা পরিস্থিতির আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। এর আগে যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, বরিশাল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে তিনি সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সকলে আপনারা যখনই যার সাথে দেখা হবে দয়া করে প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না। এবং সিটি অনুরোধ করবো, এখানে মনে হয় একটা ওই তো বিল লাগানো আছে, হ্যাঁ বিল লাগানো আছে। সকলকে আপনারা দয়া করে সিটি কমিশন দয়া করে মাইক্রো প্রচার করবে যে যারা এই খালে বসবে, খালের পাড়ে বসবে বা যে সকল জায়গায় মানুষ বিকাল হলে আসে বেড়াতে আসে বসে, সবগুলো জায়গায় যাতে বিল লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিলের মধ্যে ফেলে। তার ব্যবহার যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যদি বিলগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, কিসের পাইপ খালের সাথে এসে যুক্ত হয়েছে,
পানি কিসের পানি? বাসাবাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসাবাড়ির ব্যবহারের পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আমরা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা টয়লেট লাইনের কানেকশন খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত খালে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হবো, তাই না? অন্য দেশে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করবো এবং নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দেবো। তাহলে আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। বরিশাল সফরে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। গত এক সপ্তাহে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বন্দর নগরীর পানি কমছে, নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সহকর্মী রাজীব বড়ুয়ার পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। বৃষ্টি কমায় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোর পানি অনেকটাই নেমে গেছে। তবে পতেঙ্গার মাইজপাড়া, কালুরঘাটের মোহরা, চানগাঁও সহ 16 শহর নাজিরপাড়ায় বিভিন্ন নিচু এলাকায় এখনো থই থই পানি। এই আজকে 4-5 দিন ধরে অবস্থা পানি কমতেছে না। আমি সাইকেল নিয়ে আসা যাওয়ার সাইকেলটা ফুল ডুবে গেছে, ও ঠান্ডা নেই। এভাবে 8-9 দিন এখানে তাড়াতাড়ি খাল সংস্কার এবং ফ্লাইওভারের দরকার। আমার দোকান আজকে 8-10 দিন ধরে বন্ধ, দোকান খুলতে পারি নাই। দোকানে আপনার এক কোমর পানি ছিল। তারপর আজকে আমি আসছি দোকান খোলার জন্য, আজকে সারাদিন দোকান পরিষ্কার করতে হবে। এক সপ্তাহ পর্যন্ত পানি আছে, পানি হতে পারে, এখনো ঘরে উঠোর পানি, শরীর যেতে পারি নাই। গেল এক সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে সোমবার নগর ভবনে বৈঠক করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে বলে জানান সিটি মেয়র। পানি সম্পদ প্রতিমন্ত্রী আশ্বাস দেন দ্রুতই জলাবদ্ধতা নিরসনের। এই প্রজেক্ট যেন আর কোনো অজুহাতে, কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা, এটা মেনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবেই যেন জলাবদ্ধতার সম্মুখীন না হয়। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পিন্টু হাজং, 71। 1204 সালে মাত্র 18 জন অশ্বারোহী সৈনিকের আক্রমণে নদিয়ার রাজা লক্ষণ সেন দুপুরের খাবার না খেয়েই পালিয়ে যান। কেউ কেউ বলেন একই ধরনের পলায়ন 2024-এ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। কুপকাত হন অক্টোবর 2023 সালে জন্ম নেয়া গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের কাছে। বিলুপ্ত সংগঠনটির নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল জুলাই গণঅভ্যুত্থানের নিউক্লিয়াস। রাশেদ আনিসের বিশেষ রিপোর্ট। পূর্ববঙ্গ লাগোয়া নদিয়ায় তখন শাসন করছিলেন সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন। বয়োবৃদ্ধ এই রাজার দুর্বল শাসন আর উদাসীনতায় ক্ষুব্ধ প্রজারা। এরকম পরিস্থিতিতে 1204 সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈনিক নিয়ে নদিয়া আক্রমণ করেন। তখন দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন লক্ষণ সেন। আক্রমণের খবর শুনেই পেছন দরজা দিয়ে তিনি পালিয়ে যান। কেউ কেউ বলেন ইতিহাসের ওই ঘটনার মতোই পলায়ন বাংলাদেশের পরাক্রমশালী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। 1.5 দশকের টানা শাসনামলে বিএনপি জামাতের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের সামলানো হাসিনার পতন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয়া মাত্র 7 মাস বয়সী সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির হাতেই, যাদের ছিল গুটি কয়েক নেতা ও কর্মী।
প্রথমে সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের আন্দোলন, যার মীমাংসা হয় 2018 সালে। কিন্তু আবারও উচ্চ আদালতের আদেশে ফিরে এলে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। এর নেপথ্যে ছিল 2018 কোটা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন তরুণকে নিয়ে 2023 অক্টোবরে জন্ম নেওয়া সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি। কেন বলছিলেন ওই সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফ মাহমুদ। 2018 সালে আন্দোলনটা আমরা করেছি, সফল করেছি টু সাম এক্সটেন্ট। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তো কোটাটা বাতিল করা হয়েছিল, তৃতীয় চতুর্থ শ্রেণীতে তাও কিন্তু একই রকম ছিল। তো ওইটার একটা টাচ ছিল যে আমরা এটা সফল করলাম, এটা আবার ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ত ওই যে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জায়গা থেকে যে মানুষের জন্য কিছু করা, স্টুডেন্টদের জন্য কিছু করা, ওই আগ্রহের জায়গাটা থেকে আসা। কারণ আমার ইন্টারেস্ট মোর হচ্ছে কোটার থেকে বেশি সরকার বিরোধী আন্দোলনের জায়গাটা এবং এই সরকারের ফ্যাসিবাদী সরকার পতন ঘটানোর। দেড় দশকের শাসন আমলে যে কোনো আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দমন করত আওয়ামী লীগ সরকার। সেজন্যই কি না শেখ হাসিনা বিরোধী সকল সংগঠনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্ম গঠন করা হয়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এমন একটা ছাত্র সংগঠন ছিল যারা আসলে কোনো অন্য পার্টির সাথে কানেক্টেড ছিল না। আমরা স্বতন্ত্রভাবেই কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এটাকে কোনো পার্টিজান ব্যানারে রাখা উচিত হবে না। তখনই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামকরণের সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়। সামান্য কোটা বিরোধী আন্দোলনকে যখন চূড়ান্ত পর্যায়ের দমন পীড়ন শুরু করে স্বৈরাচারী হাসিনা সরকার, তখনই ভিন্ন মাত্রা পায় শিক্ষার্থীদের চাওয়া। তাদের চোখ তখন ফ্যাসিস্টের পতনে। এইখানে যারা নেতৃত্ব তারা গত 5-7 বছর ধরে ক্যাম্পাসে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন বা অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল। গণতান্ত্রিক ছাত্র শক্তির জায়গাটা ছিল যেটা সমন্বয়, আমরা বলছি সমন্বয়ক আর কি, সমন্বয়কের ভূমিকাটাই পালন করছে ছাত্রশক্তি। তো ছাত্রশক্তি ছিল এই অভ্যুত্থানের নিউক্লিয়াস, লিডারশিপের জায়গায়। আর সবকিছুই সম্ভব হয়েছে তুলনামূলক অচেনা কয়েকজন তরুণ তুর্কির হাত ধরেই। ছাত্রদের খুনের প্রতিশোধ নিতে দেশের মানুষের আস্থা তখন নাহিদ আক্তার আসিফদের দিকেই। আন্দোলন যত আগায় স্বাভাবিকভাবে যারা ছাত্র সংগঠন আছে বিভিন্ন, তাদেরও একটা ইন্টারেস্ট থাকে, তারা অংশগ্রহণ করতে চায়। আমরাও সেই স্পেসটা করে দিই এবং তাদের সাথে এক ধরনের আলোচনা আমরা করি। যখন এটা রাজনৈতিক দিকে ধাবিত হচ্ছিল, অর্থাৎ বাধা বিপত্তি আসতেছিল রাজনৈতিকভাবে সরকারের জায়গা থেকে, 13, 14, 15 তারিখের সময়টা, বিশেষত 15 তারিখের পরে, তখন রাজনৈতিক অংশগুলোকে আরো বেশি এই আন্দোলনে অংশ সক্রিয় করা হয়। সকল নেতাকর্মী কিন্তু সমন্বয়ক হয়েছিল। আমরা খুব অল্প কিছু মানুষজন ছিলাম এবং তার সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন, শিবির বা ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন, বামপন্থী যারা আছেন, তাদের সকলকে নিয়েই কিন্তু তখন একটা ঐক্যবদ্ধ জায়গা থেকেই এই আন্দোলনটাকে একটা প্ল্যাটফর্ম, একটা জেনারেলাইজ জায়গা তৈরি করা হয় এবং সেটাই কিন্তু এই আন্দোলনকে একটা সফলতার দিকে নিয়ে যায়। একটি স্বতন্ত্র ধারার রাজনীতির জন্যই 24-এর সর্বোচ্চ মেধা দিয়ে জাতির সামনে হাজির হয় যেসব তরুণ, তাদের হাতেই এখন নতুন রাজনৈতিক দল এনসিপি। রাশেদ আনিস, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।